অধ্যায়ে আমরা এর আগে আলোচনা করেছি ক্রিপস প্রস্তাব নিয়ে। ভারত ছাড়ো আন্দোলন এর পরে আছে, কিন্তু যেহেতু 2020 সালে ভারত ছাড়ো আন্দোলন এসে গেছে, তাই ভারত ছাড়ো আন্দোলনটা আমরা ডিটেলে আলোচনা না করে আমরা চলে যাচ্ছি তার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী। এইটা পড়তে গেলে তোদের আগে এরকম একটি টাইম লাইন মনে রাখলে ভালো হয়, সময় তালিকা। কিভাবে না, সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছিল 1940-এর 2রা জুলাই। 17ই জানুয়ারি 1941 তিনি পলায়ন করেছিলেন। এরপর রাশিয়া ঘুরে 1941-এর মার্চ মাসে তিনি জার্মানি গেছিলেন। 1942-এর জানুয়ারিতে তিনি বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র করেন। 1942-এর ডিসেম্বরে স্বাধীন ভারতীয় সেনাদল গঠন করেন। 1941-এর এটা পরবর্তীকালে এটা আলোচনা করছি। এইভাবে আমরা একটা টাইম লাইন দিয়েছি। এই টাইম লাইনটা দেখে দেখে আমরা আলোচনা করব, আবার শেষে এই বিষয়টা সম্পর্কেও আলোচনা করে নেব। এই টাইম লাইনটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। সুভাষচন্দ্র বসু ভারতের এই পরাধীন ভারতের ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংগ্রামী মানসিকতার মানুষ, যিনি বুঝেছিলেন, যিনি প্রথমে গান্ধীজির অনুগত ছিলেন, অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। পরবর্তীকালে তিনি বুঝেছিলেন যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি কোথাও ভালোবেসে কাউকে স্বাধীনতা দেয় না, তার জন্য তার বিরুদ্ধে মরণপণ সংগ্রাম করতে হয়। কোনো গুপ্ত হত্যার মাধ্যমেও তাকে সরানো যায় না। তিনি জার্মানির, ইটালির ঐক্য আন্দোলনের কথা পড়ে তিনি বুঝেছিলেন, চাই গণ আন্দোলন, চাই বিদেশি শক্তির সাহায্য, চাই অভ্যুত্থান। এই লক্ষ্য রেখেই তিনি জাতীয় কংগ্রেসকে সেই দিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন, এবং যার থেকেই গান্ধীজির সঙ্গে নেতাজির বা সুভাষচন্দ্র বসুর বিরোধ হয়েছিল, এবং সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করে জাতীয় কংগ্রেস ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন গান্ধীজি এবং তার অনুগামীদের অসহযোগিতার কারণে। আমরা সেই রাজনৈতিক দিকটায় না গিয়ে আমরা তার আন্দোলন বা সংগ্রামের দিকটায় যাচ্ছি, তার আজাদ হিন্দ ফৌজের দিকটায়। সুভাষচন্দ্র বসুর এই লড়াই বা সংগ্রাম বা অভ্যুত্থানের কথা জানতে পেরে ব্রিটিশ সরকার 1940 খ্রিস্টাব্দের 2রা জুলাই সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে জেলে রাখলে কিছুদিন পর তার শরীর খারাপ হলে অক্টোবর মাস নাগাদ তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং বাড়ি চারদিকে পুলিশ দিয়ে ঘিরে বাড়ির মধ্যেই তাকে আটকে রাখা হয়। কিন্তু এ তো প্রায় রূপকথার মতো। 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি সুভাষচন্দ্র ছদ্মবেশ ধরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান, যাকে বলা হয় মহাভী নিষ্ক্রমণ। তিনি কাবুলের মধ্যে দিয়ে প্রথমে যান রাশিয়ার সাহায্য তিনি দাবি করেন। কিন্তু সেই সময় আমরা যদি দেখি যে জোটটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেই জোটে একদিকে ছিল জার্মানি, ইটালি, জাপান, অন্যদিকে ছিল রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা। তাহলে রাশিয়া ছিল ইংরেজদের মিত্র দেশ। রাশিয়া ইংরেজদের বিরুদ্ধে সুভাষচন্দ্র বসুকে কোনো রকম সাহায্য দিল না বা সাহায্য করতে অস্বীকৃত হল। সুভাষচন্দ্র তখন 1941-এর মার্চ মাসে তিনি চলে গেলেন জার্মানিতে গিয়ে তিনি সেখানকার যে নেতা হিটলারের সঙ্গে দেখা করলেন। হিটলার তাকে ইংরেজদের বিরুদ্ধে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন। হিটলারের সহায়তা বা সমর্থন পেয়ে 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তিনি বার্লিনে, জার্মানির বার্লিন শহরে তৈরি করলেন আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্রের মাধ্যমে তিনি ভারতবাসীর কাছে তার যে বাণী, তার যে নীতি আদর্শ, তার যে পথ পরিকল্পনা, সমস্ত কিছু প্রচার করতে লাগলেন, এবং ভারতীয়দের আবেদন জানালেন ভারতীয়রা যেন তার সঙ্গে এই লড়াইয়ে সহযোগিতা করে। বাইরের আক্রমণ এবং ভেতরের অভ্যুত্থান দুইয়ে মিলিয়ে ব্রিটিশ সরকারকে তিনি সরিয়ে দেবেন, এই কথাটা তিনি
বার্লিন বেতার কেন্দ্র থেকে বলেন। এই বার্লিন বেতার কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয় নাম্বিয়ার নামক একজন দেশপ্রেমিককে। এরপর 1942-এর ডিসেম্বর মাসে জার্মানির হাতে বন্দি ভারতীয় সেনা, এটা কি না, ভারতের অনেক মানুষ তারা ইংরেজদের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। যোগদান করার পর তাদের কাউকে পাঠানো হলো দক্ষিণ পূর্ব এশিয়ায়, জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, আবার কাউকে কাউকে পাঠানো হলো ইউরোপে জার্মানির বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই ইউরোপে অবশ্য কম ভারতীয় সেনাকেই পাঠানো হয়েছিল অত দূরের রাস্তায়। তো সেই জার্মানির হাতে 400 ভারতীয় সেনা বন্দী হয়েছিল। এই 400 ভারতীয় সেনাকে, বন্দী সেনাকে নিয়ে 1942 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সুভাষচন্দ্র বসু তৈরি করলেন ফ্রি ইন্ডিয়া লিজেন বা স্বাধীন ভারতীয় সেনাদল। এই সেনাদলের সদস্যরাই বা সৈনিকরাই তাকে নেতাজি উপাধিতে ভূষিত করলেন। তিনি এই দল নিয়ে ভারতের বিরুদ্ধে অভ্যুত্থান করবেন বা ইংরেজদের বিরুদ্ধে অভ্যুত্থান করবেন ঠিক করলেন। আমরা সুভাষচন্দ্র বসু থেকে দৃষ্টিটা ঘোরাই দক্ষিণ পূর্ব এশিয়ায়, জাপান, সিঙ্গাপুর, এই অঞ্চলে। এইখানেও জাপানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল সৈন্য গেছিল। বিশাল পরিমাণ ভারতীয় সৈন্য এখানে ছিল এবং জাপানের হাতে যখন সিঙ্গাপুরের পতন হলো তখন এই বিশাল সংখ্যক ভারতীয় সেনাকে জাপান বন্দী করল। আর ঠিক সেই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় জাতীয়তাবাদের প্রাণপুরুষ বা জনক রাসবিহারী বসু। তিনি জাপান সরকারের সঙ্গে কথা বললেন এই 40,000 সেনাকে কি করা হবে। তিনি বললেন এদের নিয়ে আমি একটা দল গঠন করি, এই দল নিয়ে আমরা ভারত আক্রমণ করব, ভারতের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে। এই যে বন্দি ইংরেজ যে ভারতীয় সেনারা আছে সেই সেনাদের নিয়েই রাসবিহারী বসু লড়াই করবেন ইংরেজদের বিরুদ্ধে। জাপান সেটা মানল। জাপানের হাতে বন্দি 40,000 ভারতীয় সেনা নিয়ে গঠিত হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। তার সভাপতি হলেন রাসবিহারী বসু আর প্রধান সেনাপতি হলেন ক্যাপ্টেন মোহন সিং। পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপ্টেন মোহন সিং হলেন এর ক্যাপ্টেন বা সেনাপতি। এরপর রাসবিহারী বসু দেখলেন যে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগটাকে স্বাধীন একটা রূপ দিতে হবে, জাপানের নিয়ন্ত্রণ থেকে বার করা একটা স্বাধীন রূপ দিতে হবে। এই জন্য 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের নাম বদলে সেনাদলের নাম রাখা হলো আজাদ হিন্দ ফৌজ। তখনই রাসবিহারী বসু বুঝলেন তার বয়স হয়ে গেছে, তার পক্ষে আর ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। তিনি সুভাষচন্দ্র বসুকে আহ্বান জানালেন যে করেই হোক জার্মানি থেকে জাপানে চলে আসতে। এইখানে জাপানের প্রধানমন্ত্রী তোজো, তিনি সর্বপ্রকার সাহায্য দেবেন। 40,000 সেনা আছে, জাপান তাদের খাদ্য, তাদের অস্ত্র, তাদের সমস্ত কিছু দেবে। অতএব সুভাষচন্দ্র বসু যেন চলে আসে। 1943 খ্রিস্টাব্দের জুন মাস সুভাষচন্দ্র বসু জাপানে আসেন। জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে অভ্যর্থনা জানান। 1943 খ্রিস্টাব্দের 25 আগস্ট সুভাষচন্দ্র বসু এই বাহিনীর দায়িত্ব নেন। দায়িত্ব নেবার পর তিনি বাহিনীকে নতুন করে ঢেলে সাজান। তিনি বাহিনীকে কতগুলি ভাগে বিভক্ত করেন, যার মধ্যে নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, গান্ধী ব্রিগেড ছিল। মহিলাদের নিয়ে গঠন করা হয়েছিল ঝাঁসির রানী ব্রিগেড। আর সমস্ত সেনাপতিদের অনুরোধে সুভাষচন্দ্র বসু সুভাষ ব্রিগেড নামে আরেকটি আলাদা সেনাদল গঠন করলেন। এইভাবে আজাদ হিন্দ ফৌজকে কতগুলি আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দেওয়া হলো। কে কোন দিক দিয়ে আক্রমণ করবে তার আলাদা পরিকল্পনা করে দেওয়া হলো। এরপর 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর
সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু গঠন করলেন আজাদ হিন্দ সরকার। এটা কিন্তু কোনো দল নয়, এটা কিন্তু কোনো ফৌজ বা বাহিনী নয়, এটা হলো একটা সরকার গঠন করা হলো। এই সরকার অর্থাৎ ভারতের সরকার, কিন্তু ভারতের বাইরে গঠন করা হলো। এই সরকারের পরিচালনায় ভারতকে স্বাধীন করা হবে। এই সরকারের প্রধানমন্ত্রী হলেন সুভাষচন্দ্র বসু। তাই আমরা এক পক্ষে বলতে পারি ভারতের প্রথম স্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু। এবং এই সরকারের পতাকা উত্তোলনের সময়ই প্রথম জনগণমন অধিনায়ককে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল। এইভাবে আজাদ হিন্দ সরকার গঠন করার পর 1943 খ্রিস্টাব্দের 6 নভেম্বর সুভাষচন্দ্র বসু জাপানের কাছ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পেলেন। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনি নাম রাখলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ। তারপর 1944 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে রেঙ্গুনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সদর দপ্তর স্থাপন করলেন। এই রেঙ্গুন বর্তমান যে ইয়াঙ্গন অর্থাৎ মায়ানমারের রাজধানী, সেটাই তখন নাম ছিল রেঙ্গুন। এই রেঙ্গুনের সদর দপ্তর স্থাপিত করার পর তিনি দুটি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। তার মধ্যে একটিতে তিনি স্লোগানে বলেছিলেন দিল্লি চলো, অর্থাৎ এবার ভারত আক্রমণের সূচনা করেছিলেন। আর তিনি বলেছিলেন তার সেই বিখ্যাত কথা, ইফ ইউ গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এইবার শুরু হলো ভারত অভিযান। 1944 জানুয়ারি থেকে শুরু হলো ভারত অভিযান। রেঙ্গুন থেকে মণিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে লাগলো আজাদ হিন্দ ফৌজ। 1944 খ্রিস্টাব্দে 6 এপ্রিল কোহিমা দখল করে নেওয়া হলো। মণিপুরের একটি অঞ্চল কোহিমা, সেটা দখল করে নিল। এরপর প্রায় ভারতের অভ্যন্তরে 150 মাইল এলাকা, সীমানা থেকে 150 মাইল ভেতর পর্যন্ত এলাকা আজাদ হিন্দ ফৌজ ইংরেজদেরকে হটিয়ে দিয়ে স্বাধীন করে দিল। সেখানেই মণিপুরের মৈরাং গ্রামে প্রথম স্বাধীনতার পতাকা তুলল আজাদ হিন্দ ফৌজ। কিন্তু এরপর এলো সমস্যা। এই যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিল, এই বীরত্বে এবার ঘাটতি দেখা দিল। কিভাবে না, জাপান তাকে মূলত সাহায্য করছিল অস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে, সমস্ত কিছু দিয়ে। 1945-এ 6 এবং 9 আগস্ট জাপানের ওপর হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা বিস্ফোরণ করালো আমেরিকা। জাপান পরাজিত হল, আর সাহায্য পেল না আজাদ হিন্দ ফৌজ। সুভাষচন্দ্র বসু দেখলেন যে এইভাবে নিরস্ত্র, বন্দুক আছে, গুলি নেই, খাদ্য নেই, এইভাবে ইংরেজ ফৌজের সঙ্গে যুদ্ধ করার কোনো মানে হয় না। তার মানে হচ্ছে আত্মহত্যার সামিল। তিনি তখন বললেন যে তার সেনাদের বললেন তোমরা আত্মসমর্পণ করো, কিন্তু আমি ধরা দেব না। আমি আবার চলে যাব জাপান, সেখান থেকে আমি নতুন করে আবার সেনাদল গঠন করে আমি আবার ভারত আক্রমণ করব। তারপর 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহোকু বিমানবন্দরে সুভাষচন্দ্র বসুকে শেষবারের জন্য দেখা গেল। তারপর তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন মহাকালের আশ্রয়ে। সুভাষচন্দ্র বসুকে আর দেখা গেল না। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থ হল। ব্যর্থতার কারণগুলো কি? ব্যর্থতার মূল কারণ হচ্ছে ভারতের অভ্যন্তর থেকে গান্ধীজি এবং তার সহযোগীরা কোনো রকমভাবেই সাহায্য করেনি। যখন বাইরে থেকে সীমান্ত অঞ্চলে সুভাষচন্দ্র বসু লড়াই করছেন, তখন যদি ভারতের অভ্যন্তরে অসহযোগ বা আইন অমান্য বা ভারত ছাড়ো আন্দোলনের মতো কোনো একটা আন্দোলন হতো, তাহলে ইংরেজরা দিশেহারা হয়ে পড়ত। কিন্তু ভারতের অভ্যন্তর থেকে গান্ধীজি বা কোনো নেতারা তার সঙ্গে সহযোগিতা করলেন না। দ্বিতীয়ত, তিনি সময়টা বেছেছিলেন ভুল। সেই সময়টা চলে এসেছিল বর্ষাকাল। সেই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ধস, প্রচণ্ড বৃষ্টি, পোকামাকড়ের উপদ্রব ইত্যাদির কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, বহু সেনা অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর জাপানের পতন হবার সঙ্গে সঙ্গেই কোনো রকম বিদেশি সাহায্য
আর ইংরেজরা পেল না। আর ইংরেজরা বলছি আজাদ হিন্দ ফৌজ পেল না। ফলে আজাদ হিন্দ ফৌজ ব্যর্থ হয়ে গেল। তবে আজাদ হিন্দ ফৌজ ব্যর্থ হলেও তার আদর্শ, তার গরিমা, সেটা ইংরেজদের ভয় দেখিয়ে দিয়েছিল, ভারতীয়দের মধ্যে জাগ্রত করেছিল জাতীয়তাবাদ। তাই দেখা গেল আজাদ হিন্দ ফৌজের বিচারের সময় সারা দেশ জুড়ে গণ আন্দোলন তৈরি হলো, রশিদ আলী দিবস পালন করা হলো, তার সূত্র ধরে বোম্বাইতে হয়ে গেল নৌ বিদ্রোহ। এইভাবে আজাদ হিন্দ ফৌজ নিজেরা ব্যর্থ হলেও সারা ভারতে তারা কিন্তু জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিল। এই হলো আজাদ হিন্দ ফৌজের মূল আলোচনা। তোরা এটা ভালো করে দেখবি। এই যে টাইম লাইনটা আমি দিয়েছি এটা তোদের পোস্ট করব। কবে থেকে সুভাষচন্দ্র কীভাবে ধীরে 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 ভারত আক্রমণ করলেন, কবে পরাজিত হলেন, সব এখানে দেওয়া আছে। আমি এটা গ্রুপেও পোস্ট করে দেবো, তোরা দেখে নিস ভালো করে।